নিউজ টুডেতে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন। দাদার নির্দেশে সেদিন সবটা করেছি। কসবা কাণ্ডে চাঞ্চল্যকর দাবি ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদের। কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের ক্ষমা চাইলেন মদন মিত্র। এবার থেকে দলের অনুশাসন মেনেই চলবে, শোকজের জবাবে লিখলেন মদন। চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ, এবার হাইকোর্টে দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিলের দাবি নিয়ে হাইকোর্টে। পারিবারিক জমি বিবাদ ঘিরে বোমাবাজি নওদায়, বোমার আঘাতে মৃত এক, মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ। তামিলনাড়ুর এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত 6, আহত অনেকে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। কলেজ চত্বরে প্রাক্তনীদের অবাধ আনাগোনা রুখতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 5 মাস আগেই। কসবা কাণ্ডের পর এবার দক্ষিণ কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের ছাত্র সংসদ তাদের প্রতিষ্ঠানের যে কোনো অনুষ্ঠানে প্রাক্তনীদের আমন্ত্রণের বিষয়ে বিধিনিষেধ জারি করল। ছাত্র সংসদের ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোনো প্রাক্তন ছাত্রকে কলেজ ছাড়ার 5 বছর পর্যন্ত কলেজের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না বা যোগদানের অনুমতি দেওয়া হবে না। ঘটনাচক্রে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন কলেজেরই প্রাক্তনী। ছাত্র সংসদের তরফে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, কোনো বিশেষ ক্ষেত্রে 5 বছরের প্রাক্তনীরা ছাড় পাবেন ক্যাম্পাসের প্রবেশের ক্ষেত্রে। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে এবার সামনে এলো আর এক চাঞ্চল্যকর দাবি। ঘটনায় ধৃত মনোজিৎ মিশ্রের দুই সহযোগী প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে জেরা করে অনেক তথ্য পাচ্ছে পুলিশ। রিপোর্ট অনুযায়ী জেরায় প্রমিত এবং জাইব দাবি করেছে, দাদার নির্দেশে সেদিন সবটা করেছিল তারা। পাশাপাশি জিবি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ধৃত 3 জনকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। গণধর্ষণের ঘটনায় ভিডিও রেকর্ড করে রাখা হয়েছিল, সেই কাজ করেছিল মনোজিতের সহযোগীরা। এই বিষয়টি পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী। আর এবার যেটাই জানা গেল, ওই ভিডিও নিয়ে নাকি আরও বড় পরিকল্পনা ছিল টিএমসিপি নেতার। পরবর্তীকালে ওই ছাত্রীকে যাতে ব্ল্যাকমেল করা যায় এবং ফের তার ওপর জোর খাটানো যায়, তার জন্যই নাকি ঘটনার ভিডিও রেকর্ডিং করতে বলা হয়েছিল, পুলিশের কাছে দাবি করা হয়েছে। এদিকে বাজেয়াপ্ত হওয়া কলেজের সিসিটিভির হার্ড ডিস্কের ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, 24 বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 25 জুন বিকেল 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত 7 ঘন্টা সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে 3 জন অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 জন অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিওটির ফরেন্সিক বিশ্লেষণ চলছে। অভিযোগপত্রে নির্যাতিতা দাবি করেছিল যে ঘটনার ভিডিও করে রেখেছে এক অভিযুক্ত। এদিকে পুলিশ ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ দেখে 17 জনকে চিহ্নিত করেছে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকে অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল পুলিশ। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। এদিকে যে 17 জনকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছে, তাদের মধ্যে অনেকেই বেরিয়ে গিয়েছিল, তবে ধৃতরা ছাড়াও আরও 4 জন সন্ধ্যার পরে কলেজে ছিল। এই আবহে তাদের ওপর নজর পুলিশের। হাই নিউজ নেটওয়ার্ক। কসবায় আইনে ছাত্রীর গণধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মদন মিত্র। তার মন্তব্যের জেরে দলের ইমেজে কোনো ক্ষতি হলে তিনি ক্ষমা প্রার্থী। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের শোকজ চিঠির জবাবে লিখিতভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। মদন মিত্র এও জানিয়েছেন, এবার থেকে দলের অনুশাসন মেনেই চলবেন তিনি। কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কড়া অবস্থানের পর শেষ পর্যন্ত দলীয় শোকজের উত্তর পাঠালেন তিনি। জানা গিয়েছে, সোমবার রাতেই নিজের অবস্থান জানিয়ে দলকে লিখিত জবাব দিয়েছেন মদন মিত্র। সূত্রের খবর, সংক্ষিপ্ত হলেও মদনের চিঠিতে রয়েছে 2টি স্পষ্ট অংশ। একদিকে তিনি নিজের মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, অন্যদিকে কেন তিনি ওই মন্তব্য করেছিলেন তার একটি ব্যাখ্যাও দিয়েছেন চিঠিতে। তবে দল তার জবাবকে কিভাবে গ্রহণ করবে সেটা ভবিষ্যৎ বলবে। ঘটনার সূত্রপাত কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায়।
অভিযোগ আইনের এক ছাত্রীকে ফাঁকা ক্যাম্পাসে গণধর্ষণ করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই সংবাদ মাধ্যমে মদনের মন্তব্য ছিল, ওই ছাত্রী একা কেন কলেজে গিয়েছিলেন, কয়েকজন বন্ধু-বান্ধব সঙ্গে নিয়ে গেলে বা কাউকে জানিয়ে গেলে হয়তো এমনটা ঘটতো না। অভিযুক্তরা পরিস্থিতির সুযোগ নিয়েছে। এই মন্তব্য সামনে আসতেই তৃণমূল নেতৃত্ব বিষয়টি থেকে নিজেকে সরিয়ে নেয়। শনিবার রাতেই দল স্পষ্ট জানিয়ে দেয়, মদনের বক্তব্য তার ব্যক্তিগত এবং দল এমন মন্তব্য সমর্থন করে না। রবিবার সুব্রত বক্সির সই করা শোকজ চিঠি পৌঁছয় মদনের কাছে, যেখানে বলা হয় এই মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। শোকজের জবাবে মদন ক্ষমা চাইলেও তার বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকের মতে, এমন সংবেদনশীল ঘটনার প্রেক্ষিতে একজন প্রবীণ বিধায়কের মন্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজের বিরুদ্ধে এফআইআর করেছিলেন এক মহিলা। আর সেই এফআইআর বাতিলের দাবি নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের। মঙ্গলবারই তার থানায় হাজিরা দেওয়ার কথা। পুলিশের তরফ থেকে গিয়েছে নোটিশও। তার আগেই হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। এফআইআর বাতিল চেয়ে আবেদন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। হাজিরার আগেই হাইকোর্টে আবেদন। মামলাকারী কার্তিকের আবেদন, তিনি ভারত সেবাশ্রম সংঘের মানুষ, পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। একজন মহিলা থানায় গিয়ে 13 বছর আগে কিছু হয়েছে, সেটার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। নোটিশ দিয়ে যেতে বলা হয়েছে। তার পাল্টা অভিযোগ, এটা সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ। গত 26শে জুন নির্যাতিতা মহিলা নবগ্রাম থানায় অভিযোগ করেছেন, কার্তিক মহারাজ 2013 সালে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন তাকে। সেই ঘটনায় কার্তিক মহারাজের বিরুদ্ধে তৎকালীন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 376-2, 313, 506, 417 ধারায় মামলা রুজু করেছে। সোমবারই কার্তিক মহারাজের কাছে নবগ্রাম থানার তরফ থেকে একটি নোটিশ যায়। জিজ্ঞাসাবাদের জন্য 1 জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছিল কার্তিক মহারাজের বিরুদ্ধে। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। বুধবারই এই মামলার শুনানি। যদিও অভিযোগ উড়িয়ে মহারাজ জানিয়েছিলেন, আশা করি সত্য সত্যের পথে যাবে, আইন আইনের পথেই যায়। ইতিমধ্যেই মহিলার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তিনি বলেছেন, আমার উপর তো যে কোনো সময় অ্যাটাক হতে পারে, আর সেই কারণেই পুলিশ প্রোটেকশন দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 26,000 চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হলো কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশন 2025 সালে নিয়োগের পরীক্ষার যে বিধি প্রকাশ করা হয়েছে তা নিয়ে মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, সেখানে নতুন বিধি এনে জটিলতা বাড়ানো হলো কেন? স্কুল সার্ভিস কমিশনকে সেই প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রসেস ওই সালের রুল অনুযায়ী করতে হবে। গত 30শে মে এই সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী সোমবারের মধ্যেই রাজ্য তথা এসএসসিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, নাকি সুকান্ত মজুমদারই থাকবেন রাজ্য সভাপতির পদে, জানা যাবে আগামী 3রা জুলাই। 1 বছরের জট কাটিয়ে রাজ্য বিজেপির সভাপতির নাম ঠিক করতে অবশেষে গতি এলো। দীর্ঘদিন ধরে সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন সভাপতি নিয়ে পদ্ম শিবিরের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ ছিল না। অথচ সামনেই 26-এর বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে দলের এই শিথিল মনোভাব নিয়ে দলের অন্তরেই প্রশ্ন উঠছিল। অবশেষে স্পষ্ট বার্তা পাওয়া গেল, আগামী 3রা জুলাই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। সূত্রের দাবি, 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগেই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। সম্ভাব্য ইঙ্গিত, নতুন কাউকে নয় বরং পুরনো মুখ সুকান্ত মজুমদারকেই দ্বিতীয় দফায় দায়িত্বে রাখার পক্ষেই মত কেন্দ্রীয় নেতৃত্বের। কারণ এখনই নতুন কাউকে এনে সংগঠনের দায়িত্ব বুঝিয়ে দিলে ভোটের মুখে দল আরো বিপাকে পড়তে পারে। সময় হাতে খুবই কম, তাই সুকান্তেই ভরসা রাখার পক্ষে যুক্তি খুঁজছেন শীর্ষ নেতৃত্ব। আবার দলের কেউ বলাবলি করছেন, সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণ পাওয়াটাও একটা বিষয়। বিজেপির সংবিধান অনুযায়ী একজন সভাপতি সর্বোচ্চ 2 বার 3 বছরের জন্য দায়িত্বে থাকতে পারেন।
সুকান্তের পূর্বসূরি দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাও 2 দফায় এই পদে ছিলেন। তাই নিয়ম অনুযায়ী সুকান্তের সামনে দ্বিতীয়বারের জন্য দায়িত্বে ফেরার রাস্তা খোলাই রয়েছে। একই সঙ্গে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র থেকে একজন করে জাতীয় পরিষদের সদস্য মনোনীত করা হবে। এখানেও অধিকাংশ ক্ষেত্রেই প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে সেখানেও নির্বাচন নয়, মনোনয়নের মাধ্যমেই চূড়ান্ত হবে সদস্য পদ। হাই নিউজ নেটওয়ার্ক। রাজারহাটে তৈরি হচ্ছে এআই সেন্টার। তার জন্য নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 এলাকায় 17 একর জমির জন্য অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিয়েছে পৌরসভা। সমাজ মাধ্যমে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে এআই সেন্টার তৈরি করছে আইটিসি ইনফোটেক। সেই জন্য নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 এলাকায় 17 একর জমির জন্য অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিয়েছে পুরসভা। মঙ্গলবার সেই কথাই সমাজ মাধ্যমে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আইটিসির ওই ভবন থেকে অন্তত 5,000 পেশাদার কর্মী কাজ করতে পারেন। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিউ টাউনের অ্যাকশন এরিয়া 3 এলাকায় অবস্থিত আইটিসি লিমিটেডের বিশ্বমানের আইটি অ্যান্ড আইটিইএস ক্যাম্পাসের জন্য অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই সেন্টারটি তৈরি হয়েছে হিটকোর বরাদ্দ করা 17 একর জমিতে। উল্লেখ্য, অকুপেন্সি সার্টিফিকেট হল স্থানীয় পুর কর্তৃপক্ষের জারি করা কোনো নথি যা কোনো ভবন বা নির্মাণের পরিকল্পনা এবং নিরাপত্তা সংক্রান্ত মানের সঙ্গে সংশ্লিষ্ট নির্মাণ কাজ করার জন্য পুরসভার সম্মতি নিশ্চিত করে। এর মাধ্যমে নিশ্চিত করা হয় ভবন বা নির্মাণটি বসবাসের জন্য নিরাপদ এবং তা পুরসভার সমস্ত নিয়ম মেনে তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে গ্লোবাল সেন্টার অফ এক্সেলেন্স ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এটি প্রথম এআই হাব। তিনি জানিয়েছিলেন, রাজারহাটে এআই সেন্টারটি তৈরি করছে আইটিসি ইনফোটেক। 40টি দেশের ক্লায়েন্টদের পরিষেবা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। 2025 সালের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছিলেন, তাদের অধিকাংশ বিনিয়োগই রয়েছে পশ্চিমবঙ্গে, কারণ বাংলায় অপারেশন কস্ট যেমন কম, তেমনি সুবিধাজনক কাজের পরিবেশ এবং প্রশাসনিক সাহায্য মেলে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহর কাঁথিতে সার পাচার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সার পাচার সন্দেহে গাড়ির চালক সহ 3 জনকে আটক করেছে কাঁথি থানার পুলিশ। শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে বেশ কিছুদিন ধরেই সার উধাও হয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। আর এই পরিস্থিতিতেই কাঁথি শহরের শেরপুর শিবালয় মন্দিরের সামনে থেকেই সার নিয়ে যাওয়ার একটি মিনি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে সার পাচারে চাঞ্চল্য ছড়িয়েছে। সার পাচার সন্দেহে গাড়ির চালক সহ 3 জনকে আটক করেছে কাঁথি থানার পুলিশ। শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে বেশ কিছুদিন ধরে সার উধাও হয়ে যাচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। এমন আবহে কাঁথি শহরের শেরপুর শিবালয় মন্দিরের সামনে সার নিয়ে যাওয়া একটি মিনি লরি আটকায় স্থানীয় বাসিন্দারা। সেই লরিতে 3টি ষাঁড় ও একটি গরু ছিল। এই গবাদি পশুদের পাচার করা হচ্ছে বলে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। গাড়ির চালক স্থানীয়দের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না এবং স্থানীয় পৌর কাউন্সিলর অতনু গিরি। তারা গাড়ির চালকের কাছে খোঁজ খবর নেন, কিন্তু গাড়ির চালক সন্দেহজনক কথাবার্তা বলছে বলে পুরসভার ভাইস চেয়ারম্যান দাবি করেন। ছোট ট্রাকে করে 3টে ষাঁড় এবং একটা গাভী গরু নিয়ে যাওয়া হচ্ছিল। এখন এখানকার আমার স্থানীয় লোকজন ওটা সন্দেহ করে গাড়িটা ঘিরেছে। তখন আমি খবর পাওয়ার পরে আসার পরে জানলাম যে ওদের কোনো বৈধ কাগজপত্র ওদের কাছে নেই। আমি চাইছিলাম যে আপনাদের এই যে কিনে নিয়ে এসছেন ওদের বৈধ কাগজপত্র দেখা, ওনারা কিন্তু বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি এবং বিভিন্নভাবে অসংলগ্ন কথা বলছেন যে ওই অমুক জায়গাতে কিনেছি, অমুক জায়গাতে কিনেছি, বিভিন্নভাবে কথা বলছেন, কিন্তু সে বৈধ কাগজপত্র নেই। সেই মতো করে আমরা পুলিশে খবর দিয়েছি। সেই কাঁথি থানা থেকে লোকজন এসে ওই গাড়িটা নিয়ে ওনারা থানায় গেছে। এরপরই স্থানীয় বাসিন্দারা এবং পৌর প্রতিনিধিরা কাঁথি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে। সারসহ মিনি লরি ও চালক সহ 3 জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। সারগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে সমস্ত প্রশ্ন করা হয় গাড়ির চালককে।
তা কোথায় নিয়ে যাচ্ছেন? চালান কই আপনাদের? তেলিয়াবাড়ি গরুর কাগজ আছে? কাগজপত্র তাও কই? গ্রাম থেকে কিনেছি, পাড়া গ্রামের লোকের থেকে কিনেছি। কোথায় নিয়ে যাচ্ছেন? তেলিয়া কার কাছে কিনেছেন? লোকের থেকে লোকের নাম কি? যার কাছে গরুটা কিনেছেন নাম কি? গ্রামে একজন অজিত দা, জানি অজিত দার বাড়ি থেকে একটা নিয়েছি। অজিত কি পদবী কি? সান্ডা আর আর আরেকটা এখানে নাম জানি না বাকি ভাবে বলি বুড়ো বয়স করলো। নম্বর না, নাম জানো না, গরু নিয়ে চলে আসছো, কিনেছো, নাম জানো না? গ্রামে আমরা ঘুরি, কালেকশন করি একটা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। কাথি শহরের বিভিন্ন এলাকা থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যাচ্ছে সার। এর পেছনে বড় সড় পাচার চক্র রয়েছে বলেই স্থানীয়দের অনুমান। আটক ব্যক্তিদের সঙ্গে সেই চক্রের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। মাসের শুরুতেই এক ধাক্কায় কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 58.50 টাকা করে কমছে। সোমবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন এই দাম। মঙ্গলবার থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম 1802 টাকা থেকে কমে হয়েছে 1743 টাকা 50 পয়সা। দিল্লিতে যেখানে দাম ছিল 1723 টাকা, সেখানে কমে বর্তমানে হয়েছে 1664.50 টাকা। আর এই নিয়ে চলতি বছর মোট 3 বার কমল বাণিজ্যিক গ্যাসের দাম। এপ্রিল মাসে দাম কমানো হয়েছিল 41 টাকা, জুনে কমানো হয় 24 টাকা। তার আগে ফেব্রুয়ারি মাসে 7 টাকা দাম কমানো হলেও মার্চে যা 6 টাকা বাড়ানো হয়েছিল। পয়লা জুলাই মঙ্গলবার থেকে বাড়ল ট্রেনের ভাড়া। বিবৃতি অনুসারে কিলোমিটার প্রতি 2 পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। নন এসি কোচের ভাড়া কিলোমিটার প্রতি 1 পয়সা বাড়ানো হয়েছে। পাশাপাশি রিজার্ভেশন চার্টেও পরিবর্তন করা হয়েছে। জুলাই থেকে বাড়ল ট্রেনের ভাড়া। ভারতীয় রেলওয়ে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য ট্রেনের ভাড়া মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে। রেল বোর্ডের এই বিজ্ঞপ্তি অনুসারে প্রতি কিলোমিটারে 2 পয়সা করে সর্বোচ্চ ভাড়া বৃদ্ধি করল রেল। নন এসি কোচের ভাড়া প্রতি কিলোমিটারে 1 পয়সা করে বৃদ্ধি পেল। 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য শহরতলির ট্রেন এবং সাধারণ দ্বিতীয় শ্রেণীর ভ্রমণের উপর কোনো প্রভাব পড়বে না। ট্রেনের ধরন অনুযায়ী ভাড়া বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর সাধারণ ভাড়া 501 থেকে 1500 কিলোমিটারের জন্য 5 টাকা বৃদ্ধি করা হয়েছে। 1501 থেকে 2500 কিলোমিটারের জন্য 10 টাকা বৃদ্ধি করা হয়েছে। 2501 থেকে 3000 কিলোমিটারের জন্য 15 টাকা বৃদ্ধি। স্লিপার ক্লাস সাধারণ আধা পয়সা, প্রথম শ্রেণীর সাধারণ আধা পয়সা, দ্বিতীয় শ্রেণীর মেইল অথবা এক্সপ্রেস 1 পয়সা, স্লিপার ক্লাস মেইল অথবা এক্সপ্রেস 1 পয়সা, প্রথম শ্রেণীর মেইল অথবা এক্সপ্রেস 1 পয়সা, এসি চেয়ার কার 2 পয়সা, এসি 3 টায়ার 3E 2 পয়সা, এসি 2 টায়ার 2 পয়সা, এসি ফার্স্ট ক্লাস ইসি ইএ 2 পয়সা। রাজধানী শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, এসি ভিস্তাডোম কোচ এবং অন্যান্য ট্রেনের মতো এই সমস্ত ট্রেনের মূল ভাড়াও সংশোধিত হয়েছে। রিপোর্ট অনুসারে ভারতীয় রেলের ট্রেনের ভাড়া 2022 সালের পর 2025-এই প্রথমবারের মতো বাড়ানো হলো। রিজার্ভেশন চার্টেও পরিবর্তন করা হয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি ছাড়াও ভারতীয় রেল ঘোষণা করেছে, দূরপাল্লার ট্রেনের জন্য রিজার্ভেশন চার্ট এখন ছাড়ার 8 ঘন্টা আগে প্রস্তুত করা হবে। আগে যেখানে ট্রেনের নির্ধারিত ছাড়ার 4 ঘন্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হতো। পয়লা জুলাই থেকে কেবলমাত্র আধার যাচাই সম্পন্ন যাত্রীরাই আইআরসিটিসি ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমেই তৎকাল টিকিট বুক করতে পারবেন। জুলাইয়ের শেষ থেকে তৎকাল বুকিংয়ের জন্য ওটিপি ভিত্তিক প্রমাণ দরকার। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রেন সংক্রান্ত যে কোনো পরিষেবার জন্য এবার আর আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করতে হবে না। ভারতীয় রেল চালু করে দিল নতুন রেল ওয়ান অ্যাপ। এক অ্যাপেই সমস্ত পরিষেবা, এমনকি ভবিষ্যতে নতুন সমস্ত পরিষেবাও এই রেল ওয়ান থেকেই পাওয়া যাবে। বন্দে ভারত হোক বা নৈহাটি লোকাল, এক অ্যাপ থেকেই কাটা যাবে টিকিটও, এমনকি প্ল্যাটফর্ম টিকিটও মিলবে। থাকছে অভিযোগ জানানোর ব্যবস্থাও। রেল যাত্রীদের সুবিধার জন্য নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। এবার থেকে একটাই অ্যাপে মিলবে সব রেল পরিষেবা। নতুন এই অ্যাপের নাম রেল ওয়ান। যাত্রীদের টিকিট কাটতে, ট্রেনের অবস্থান জানতে, অভিযোগ জানাতে বা ফিডব্যাক দিতে সব কাজ একসঙ্গে করা যাবে এই একটি অ্যাপের মাধ্যমে। ভারতীয় রেল জানিয়েছে, রেল ওয়ান অ্যাপটি তৈরি হয়েছে সহজ এবং ঝামেলামুক্ত ব্যবহারের জন্য। আগে যাত্রীদের আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করতে হতো, যেমন আইআরসিটিসি রেল কানেক্ট, ইউটিএস অন মোবাইল, রেল মাদাত,
বা NTES, এখন আর সেসবের দরকার নেই। সব পরিষেবা এক জায়গায় নিয়ে এসেছে নতুন এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা রিজার্ভড ও আনরিজার্ভ টিকিট বুক করতে পারবেন, প্ল্যাটফর্ম টিকিট কিনতে পারবেন, PNR ও ট্রেন স্ট্যাটাস দেখতে পারবেন, কোচ পজিশন জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন রেল মদত সেকশনে। রেল ওয়ান অ্যাপে রয়েছে সিঙ্গেল অন সুবিধা, মানে একবার লগ ইন করলেই বারবার পাসওয়ার্ড মনে রাখতে হবে না। আগের IRCTC বা UTSN মোবাইল অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করা যাবে। যারা নতুন ব্যবহারকারী তারাও সহজে মোবাইল নম্বর ও OTP দিয়ে ব্যবহার শুরু করতে পারবেন। এছাড়াও অ্যাপটিতে ওয়ালেট বা রেলওয়ে সুবিধা রয়েছে। যাত্রীরা ওয়ালেট, এমপিন বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা জমা রাখাও ব্যবহার করতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াও খুব সহজ, কম তথ্য দিলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইফোন দু ধরনের মোবাইলেই ব্যবহার করা যাবে। এখনকার দিনে বহু যাত্রী অনলাইনে টিকিট কাটেন। IRCTCর রেল কানেক্ট অ্যাপ ইতিমধ্যেই 10 কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। এবার সেই অভিজ্ঞতাকেই আরও সহজ ও সমৃদ্ধ করতে এসেছে রেল ওয়ান। রেল দপ্তরের তরফে জানানো হয়েছে ভবিষ্যতে অ্যাপটিতে আরও পরিষেবা যুক্ত করা হবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই সুপার অ্যাপ। এর ফলে রেলযাত্রা যেমন সহজ হবে, তেমনি কমবে ফোনে আলাদা আলাদা অ্যাপ রাখার ঝামেলা। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি অনেকটাই পথ এগিয়ে গিয়েছে এবং চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই বিষয়ে এখনই নিশ্চিত হতে পারছে না ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চতুর্দেশীয় অক্ষ স্কোয়াডের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে বর্তমানে আমেরিকায় রয়েছেন জয়শঙ্কর। উইকে মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়েও মন্তব্য করেন ভারতের বিদেশমন্ত্রী। তার মতে দুদেশের বাণিজ্যিক সমঝোতা নিয়ে আলোচনা বর্তমানে মাঝামাঝি একটা জায়গায় রয়েছে বা তার থেকে বেশি এগিয়েও গিয়েছে। এটি একটি অত্যন্ত জটিল বাণিজ্য আলোচনা বলেই মনে করছেন জয়শঙ্কর। তিনি বলেন, আমরা এই জটিল বাণিজ্য আলোচনার মাঝামাঝি জায়গায় রয়েছি, হয়তো মাঝামাঝি থেকেও বেশি এগিয়েছি। আমি অবশ্যই আশা করব যে এই আলোচনা সফল হবে এবং আমরা একটি সিদ্ধান্তে পৌঁছব। তবে আমি নিশ্চিতভাবে কিছুই বলতে পারি না, কারণ আলোচনায় আরও একটি পক্ষ রয়েছে। তবে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত হওয়া সম্ভব বলে আশাবাদী বিদেশমন্ত্রী। সেক্ষেত্রে আগামী কয়েকদিন পরিস্থিতি কি হয় সেদিকে নজর রাখা প্রয়োজন হবে বলে মনে করছেন তিনি। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি বিষয়বস্তু চূড়ান্ত হচ্ছে ওভাল অফিসে। সেটি হয়ে গেলে ট্রাম্প বা আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দল এ বিষয়ে ঘোষণা করতে পারেন। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা নিয়ে সোমবার ওয়াশিংটনে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয় হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে। চুক্তি চূড়ান্ত হওয়ার পথে কোনো বাধা রয়েছে কিনা তাও জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, প্রেসিডেন্ট গত সপ্তাহে যা বলেছিলেন সেই মতোই সব চলছে। বাণিজ্য সচিবের সঙ্গেও আমার এ বিষয়ে কথা হয়েছে। তিনি প্রেসিডেন্টের সঙ্গে ওভাল অফিসে ছিলেন। চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করেছেন তারা। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে আপনারা প্রেসিডেন্ট এবং তার বাণিজ্য প্রতিনিধি দলের থেকে শীঘ্রই জানতে পারবেন। বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতের একটি প্রতিনিধি দল বর্তমানে আমেরিকায় রয়েছে। সম্প্রতি সূত্র মারফত জানা যায় বাণিজ্যের বেশ কিছু ক্ষেত্রে এখনো মতবিরোধ রয়েছে দুই দেশের। বিশেষ করে গাড়ির যন্ত্রাংশ, ইস্পাত এবং কৃষিজাত পণ্যের আমদানি শুল্ক নিয়ে দুই দেশের মধ্যেই দর কষাকষি চলছে। একটি সূত্র মারফত জানা গিয়েছে ভারতের কৃষি এবং দুগ্ধজাত ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহী আমেরিকা, কিন্তু তাতে এখনো পর্যন্ত সায় নেই নয়াদিল্লির। সোমবার প্রকাশিত ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, বড় লক্ষণ রেখাগুলির মধ্যে কৃষিকাজ এবং দুগ্ধজাত ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা নিতেই হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। জুরাসিক ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ভারতে মুক্তি পেতে চলেছে আগামী 4 জুলাই। ডাইনোসরদের আকার প্রকারে নতুনত্ব এনেও এই ছবি কতটা দর্শকের প্রশংসা পাবে সেটা নিয়ে সংশয় থাকছে, কারণ গল্পে তেমন কোনো টুইস্ট নেই আর সেই একই গতে বাঁধা। তবে স্পেশাল এফেক্ট আর CGI এর জাদুতে নতুন কিছু থাকছে, সেগুলো কতটা দর্শক টানে এখন সেটাই দেখার। ডাইনোসরের রোমাঞ্চ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে মুক্তি পেতে চলেছে সিরিজের 7ম ছবি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। তবে তা আশানুরূপ নতুনত্ব আনতে পারল না। স্কারলেট জোহানসন ও জোনাথন বেইলির মতো জনপ্রিয় তারকা থাকা সত্ত্বেও সিনেমাটি আগের জাদু ফিরিয়ে আনতে পারেনি। এই ছবির পরিচালক গ্যারেথ এডওয়ার্ডস। তিনি এই ছবিকে 32 বছর আগের ক্লাসিক জুরাসিক পার্কের ছাঁচে গড়ে তুলেছেন, কিন্তু নতুনত্ব আনতে ব্যর্থ হয়েছেন। গল্প ঘুরে ফিরে সেই পুরনো। একটি ফার্মা কোম্পানি বিপজ্জনক ডাইনোসরের DNA পেতে একদলকে পাঠায় এক পরিত্যক্ত দ্বীপে। সেখানেই শুরু হয় বিপদের মুখোমুখি হওয়ার গল্প।
জোহানসন অভিনয় করছেন জোরা বেনেট নামে এক ভাড়াটে যোদ্ধার চরিত্রে, যাকে নিয়োগ করা হয় ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করতে। জোনাথন বেইলি আছেন ডক্টর হেনরি লুমিস চরিত্রে, যিনি একজন প্যালিওন্টোলজিস্ট হিসেবে অভিযানে অংশ নেন। সঙ্গে রয়েছেন মাহারশালা আলী, জোরার বিশ্বস্ত নাবিক সহযোগী হিসেবে। ভিলেনের ভূমিকায় রয়েছেন রুপার্ট ফ্রেন্ড। তবেই প্রধান গল্পকে ছাপিয়ে যায় একটি পার্শ্ব কাহিনী। রিউবেন নামের এক ব্যক্তি তার 2 কন্যা এবং এক যুবকের সঙ্গে নৌ ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎই বিশালাকার জলজ ডাইনোসর মোসাসর আক্রমণ করে তাদের নৌকায়। সেই উত্তেজনাময় দৃশ্য সিনেমার অন্যতম সেরা মুহূর্ত। পরে তারা মূল অভিযাত্রীদের হাতে উদ্ধার হলেও দ্বীপে এসে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের বেঁচে থাকার লড়াই আরও বেশি বাস্তব ও দারুণভাবে তুলে ধরা হয়েছে। যদিও ডাইনোসরগুলোর ডিজাইন আরও উন্নত হয়েছে, সিজিআই যথেষ্ট ভালো, কিন্তু ছবির চিত্রনাট্য পুরনো ফর্মুলায় আটকে পড়েছে। প্রয়োজনে একটু বেশি ঝুঁকি নিলে হয়তো কিছু নতুন চমক মিলত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।